আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 10 বছর পর চীন সফর করেছেন। এই সফরকে কেন্দ্র করে নানান ধরনের চলছে আলোচনা সমালোচনা। ডোনাল্ড ট্রাম্প এই সফর থেকে কি অর্জন করতে পারলেন? যদিও ডোনাল্ড ট্রাম্প তার এই সফরকে কেন্দ্র করে বড় কিছু অর্জনের সরাসরি স্টেটমেন্ট দিয়েছেন। তিনি তার বক্তব্যে দাবি করেছিলেন হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চীন খুবই আন্তরিক। বিভিন্ন ধরনের ইরানের পদক্ষেপের তীব্র বিরোধিতা চীন কিন্তু তার নিজের স্বার্থেই করেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিপুল পরিমাণের যে তেল আমদানি, অন্যান্য স্বার্থ রয়েছে চীনের, যার জন্য যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজির সঙ্গে পরোক্ষভাবে চীন একমত। এছাড়াও ইরানকে নতুন করে কোনো অস্ত্র দেবে না বা সহযোগিতা করবে না চীন, এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে চীন, এমনটা দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাস্তবতা হলো যে চীনের পক্ষ থেকে শক্তিশালীভাবে পরিষ্কার করা হয়েছে যে এই দাবিগুলো সঠিক নয়। পরিস্থিতি যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে চীন, এই শক্তিশালী বার্তা আবারও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেতর চীনের যে স্থায়ী সদস্য রয়েছেন, তিনি তার বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্র এবং বাহরাইনের যে প্রস্তাব রয়েছে তার বিরোধিতা করে ইরানের পক্ষ নিয়ে পরিষ্কার করেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাহরাইন এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সরাসরি সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছেন, যেটার নাম দিয়েছেন তার আত্মরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। সেই যে প্রস্তাব রয়েছে, সেই প্রস্তাবের তীব্র নিন্দা করেছে চীন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী রাষ্ট্রদূত ফু চুং এই প্রস্তাবের বিষয়বস্তু এবং টাইমিং বা সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে একে সম্পূর্ণ অনুপযুক্ত প্রস্তাব হিসেবে বর্ণনা করেছেন। দেখুন, সরাসরি ইরানের পক্ষ নিয়ে চীনের এই কূটনীতিক তার বক্তব্যে নিরাপত্তা পরিষদে সাফ জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে এমন কোনো ধরনের প্রস্তাব পাশ করা সংকটের সমাধানের বিন্দুমাত্র সহায়ক হবে না। কূটনীতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, খসড়া প্রস্তাবটি যদি শেষ পর্যন্ত নিরাপত্তা পরিষদের ভোটাভুটির জন্য তোলা হয়, তবে চীন এবং রাশিয়া যৌথভাবে এতে তাদের যে ভেটো শক্তি রয়েছে তা প্রয়োগ করে তা বাতিল করে দিতে পারে। নিরাপত্তা পরিষদে জমা দেওয়া এই মার্কিন বাহরাইনি খসড়া প্রস্তাবে ইরানের প্রতি হরমুজ প্রণালীতে সব ধরনের সামরিক হামলা এবং মাইন স্থাপন বন্ধ করার জোরালো দাবি করা হয়েছিল। তবে কূটনীতিকদের মতে এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের মুখ দেখার সম্ভাবনা খুব ক্ষীণ, যেহেতু চীন এইভাবে শক্তিশালীভাবে ইরানের পক্ষে এই প্রস্তাবের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য চীন সহযোগিতা করবেন বা চীন ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। বাস্তবতা হলো যে ইউএন কাউন্সিলে এই প্রস্তাবের পক্ষেই সায় দিচ্ছে না চীন, তাহলে সরাসরি সামরিক বা অন্যভাবে কি করে সহযোগিতা করতে পারে? দেখুন, যুক্তরাষ্ট্র অলরেডি 2 দফায় ইরানে আক্রমণ করে ফেলেছে। প্রথম দফার যুদ্ধ বড় আকারে না হলেও দ্বিতীয় দফার যে যুদ্ধ চলেছে সেটা 1 মাসের বেশি সময় ধরে চলেছে, যদিও যেটা বর্তমানে কথিত যুদ্ধবিরতির অধীনে রয়েছে। নতুন মিশন ঘোষণা করা হয়েছে, যে কোনো মুহূর্তে সেটা বাস্তবায়ন করা হতে পারে। এখন প্রশ্ন হলো, প্রথম 2 দফা নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়াই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। এইবারও তারা এমনটা করতে পারে। তাহলে নিরাপত্তা পরিষদের ভেতর থেকে নতুন এই প্রস্তাব পাশ করার জন্য যুক্তরাষ্ট্রের কেন এত দৌড়ঝাঁপ, বা বাহরাইনের সংশ্লিষ্টতা এই দৌড়ঝাঁপ কেন শুরু হয়েছে? দেখুন, এর মূলে রয়েছে আন্তর্জাতিক মিশন বাস্তবায়নের সুযোগ এবং আইনি কাঠামো। আপনারা নিশ্চয়ই জানেন, ফ্রান্স তার একমাত্র যেই পরমাণু চালিত বিমানবাহী রণতরী রয়েছে সেটা মধ্যপ্রাচ্যে প্রেরণ করেছে। যুক্তরাজ্য তাদের ডেস্ট্রয়ার প্রেরণ করেছে এবং 40টি দেশের যে বৈঠক হয়েছিল হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য, এই 2টি দেশই কিন্তু সেই বৈঠকের নেতৃত্ব দিয়েছিল। সুতরাং আইনি কাঠামোতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি কোনো মিশন বাস্তবায়নের অনুমতি দেয়, তাহলে এই সকল দেশগুলো আন্তর্জাতিক একটি সংগঠনের অধীনে হরমুজ প্রণালীতে প্রতিক্রিয়া জানাতে পারবে, নয়তো তারা কিন্তু তেমনটা পারবে না। এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 60 দিনের নিজের ক্ষমতা ইরানের বিরুদ্ধে যে সামরিক প্রতিক্রিয়া শুরু করেন, সেটা কিন্তু 60 দিন পর আবার শেষ হয়ে যেতে হয়। তবে যদি নিরাপত্তা পরিষদের এই ধরনের অনুমতি থাকে, ইউএস কংগ্রেস থেকে আরও বড় শক্তি প্রয়োগের জন্য তাদের যে
অনুমতির বিষয়টা সেটা পাওয়াটা অত্যন্ত সহজ হবে। আর এক্ষেত্রে যে কোনো ধরনের ভোটাভুটিতে ভেটো প্রয়োগ না হলে এই প্রস্তাব পাশ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। বর্তমানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী দেশ এবং প্রায় 10টির মতো অস্থায়ী দেশ, মানে 15টি ভোটের যে ভোটাভুটি হয় সেখানে যদি 2/3 বেশি ভোট পাওয়া যায় তাহলে কিন্তু প্রস্তাবটি পাশ হয়ে যায়। ইরানের বিরুদ্ধে চীন এবং রাশিয়া ছাড়া কোনো দেশ ইরানের পক্ষে ভোট দেওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং এই প্রস্তাবটি পাশ হওয়ার অনেক বড় সম্ভাবনা রয়েছে। তবে চীন যদি ভেটো প্রয়োগ করে তাহলে এই প্রস্তাব পাশ হলেও সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। আর এই জন্যই কিন্তু এখানে চীনের ভেটো পাওয়ার প্রয়োগের বিষয়টা স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে ইরানের কাছে এবং যুক্তরাষ্ট্রের কাছেও, কারণ তারা এই প্রস্তাব কখনোই পাশ করতে পারবে না যদি চীন তার ভেটো শক্তি প্রয়োগ করে। যে শক্তি প্রয়োগের বিষয়টা বিরল। 1980 সালের পর প্রথম দফায় ইরানের জন্য মাত্র কিছুদিন পূর্বেই চীন তার ভেটো শক্তি প্রয়োগ করেছিল। আবারও এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো শক্তি প্রয়োগ করবে তার ইঙ্গিত পাওয়া যায়। আর এই জন্যই কিন্তু সামরিক বিশেষজ্ঞরা এমনটাই পরিষ্কারভাবে অনুমান করছেন চীন সফরে ডোনাল্ড ট্রাম্প চীনকে ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার জন্য বহুভাবে প্রভাবিত করার চেষ্টা করলেও মূলত সেই প্রচেষ্টা কোনো কাজে আসেনি। এবং বাহরাইনের মতো দেশ যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে একত্রিত হয়ে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালী ইস্যুকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে, ঠিক এমতো অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আঞ্চলিক দেশগুলোকে একত্রিত করে ইরানের বিরুদ্ধে যৌথ হামলা পরিকল্পনার বাস্তবায়নে তারা অগ্রগামী ছিলেন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্টের মতো বড় সংবাদ মাধ্যম তাদের খবরে দাবি করছে সংযুক্ত আরব আমিরাত একটা দীর্ঘ সময় ধরে আরব উপসাগরীয় দেশগুলোকে একত্রিত করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বাস্তবায়নের প্রচণ্ডভাবে চেষ্টা করেছিল। তবে সৌদি আরব এবং অন্যান্য দেশ এই প্রজেক্টে বা এই প্রস্তাবে সায় না দেওয়ার কারণে চূড়ান্তভাবে সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব বা এই কার্যক্রম বাস্তবায়ন করতে পারেনি। তবে তাদের এই ধরনের যে সুপ্ত বাসনা সেটা এখনো তাদের রয়েছে এবং তারা যদি আরব উপসাগরীয় দেশ নাও হয়, অন্য তাদের যে সহযোগী রয়েছে তাদের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে চায়। আর এই ক্ষেত্রে আরেকটি বড় খবর হলো যে সংযুক্ত আরব আমিরাত নজিরবিহীনভাবে ভারতের সঙ্গে নতুন একটি সামরিক চুক্তি করেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আল জাজিরা থেকে শুরু করে বর্তমান পৃথিবীর অন্যতম বড় বড় সংবাদ মাধ্যম খুবই গুরুত্ব সহকারে এই তথ্য প্রকাশ করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফর করছেন এবং এই সফর সম্পর্কে তিনি তার স্টেটমেন্টে দাবি করেছেন যে তিনি তার যে দ্বিতীয় ঘর রয়েছে বা দ্বিতীয় বাড়ি রয়েছে সেখানে এসেছেন। আর তার পরপরই কিন্তু সেখানে সংযুক্ত আরব আমিরাত এবং ইন্ডিয়ার সঙ্গে ভারতের সঙ্গে এই দ্বিপাক্ষিক যে ডিফেন্স এগ্রিমেন্ট রয়েছে সেটা স্বাক্ষরিত হয়েছে। যদিও এই ডিফেন্স এগ্রিমেন্ট সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এক্ষেত্রে অনেক সামরিক বিশেষজ্ঞরাই কিন্তু এমনটাই ধারণা করছেন যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে যে ডিফেন্স প্যাক্ট স্বাক্ষরিত হয়েছে নিরাপত্তা চুক্তি, অনেকটা এই আদলেই ভারতের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত নিরাপত্তা চুক্তি করেছে। কারণ এই ক্ষেত্রে ইসরায়েলের যে ব্লক রয়েছে সেই ব্লকে ভারত কিন্তু সরাসরি অংশগ্রহণ করে এবং ইসরায়েলের সঙ্গেও গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি এবং সামরিক সহযোগিতা রয়েছে যার অধীনে সংযুক্ত আরব আমিরাতও যুক্ত। সুতরাং আমরা এখানে বলতে পারি যে সংযুক্ত আরব আমিরাত, ভারত এবং ইসরায়েল একটি ব্লক এবং সৌদি আরব, তুরস্ক সহ অন্যান্য পক্ষ আরেকটি ব্লক এবং ইরানের নিজস্ব একটি ব্লক, মধ্যপ্রাচ্যের 3টি ব্লক অলরেডি দাঁড়িয়ে গেছে। দেখার বিষয় যে চূড়ান্তভাবে এই পদক্ষেপগুলো মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি রয়েছে সেটি কোথায় নিয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।